সঞ্চয়পত্রের মুনাফার হার কমে গেছে, মুনাফা কমে এসেছে, সঞ্চয়পত্রের মুনাফার উপর দ্বৈত কর আরোপ হচ্ছে, কিংবা মুনাফার উপর দুইবার কর দিতে হবে, এই ধরনের খবর সম্প্রতি আমরা বেশ শুনতে পাচ্ছি। এখন এই খবরগুলোর সত্যতা কতটুকু? আজকে পর্যন্ত আমাদের কাছে সবচেয়ে আপডেটেড যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফার হারে কিংবা মুনাফা প্রাপ্তিতে কোনো ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। একই সাথে সঞ্চয়পত্রের মুনাফার হারের উপর যে দ্বৈত করের কথা আমরা শুনতে পাচ্ছি সেটিও সত্য নয়। তাহলে কি সত্য এবং পরিবর্তন আসলে কোন জায়গায় এসেছে? পরিবর্তনটি এসেছে সাম্প্রতিক বাজেটে আমাদের মোট আয়ের ওপর যে কর ধার্য করা হয়েছে সেই করের হারের ওপর। বাজেটে প্রস্তাব করা হয়েছে যে করযোগ্য আয়ের সর্বনিম্ন কর হবে 10%, এবং একই সাথে সঞ্চয়পত্রের ক্ষেত্রেও বলা হয়েছে যে সঞ্চয়পত্রে সর্বনিম্ন কর হবে 10%। এখন এখানে একটা বিষয় দেখার আছে, সঞ্চয়পত্রে কিন্তু প্রথম যে 5 লক্ষ টাকার বিনিয়োগটি আছে সেই বিনিয়োগের উপরই 5% উৎসে কর কর্তন করা হতো। অর্থাৎ এখানে যে পরিবর্তনটি আসছে সেই পরিবর্তনটি হচ্ছে প্রথম 5 লক্ষ টাকা বিনিয়োগে যেখানে 5% উৎসে কর কাটা হতো সেখানে এখন থেকে 10% উৎসে কর কাটা হবে। একই সাথে এখানে আরো একটি মেজর পরিবর্তন এসছে, সেটি হচ্ছে এখন থেকে সঞ্চয়পত্রের মুনাফার উপর যে উৎসের করগুলো আমরা দিয়ে আসতাম সেগুলোকেই চূড়ান্ত দায় হিসেবে ধরা হতো, কিন্তু এখন থেকে এটিকে আর চূড়ান্ত দায় হিসেবে ধরা হবে না, এটিকে অগ্রিম কর হিসেবে ধরা হবে। অর্থাৎ আপনি যখন পরবর্তী বছরে কর দিতে যাবেন তখন আপনার মোট আয় এবং আপনার মোট মুনাফা, সঞ্চয়পত্রের উপর যে মোট মুনাফাটি পাবেন সেটি যোগ করে যে আয় আসবে সেই আয়ের উপর আপনাকে কর দিতে হবে। এখন যে করটি আপনার আসবে সেই কর থেকে আপনি অলরেডি যে করটি দিয়েছেন, যে অগ্রিম করটি দিয়েছেন সেই করটি সমন্বয় করা হবে। যদি এখানে আপনি আগে থেকে বেশি কর দিয়ে থাকেন তাহলে আপনি রিফান্ড পাবেন, এবং আপনার যদি কিছু বকেয়া কর রয়ে যায় সেক্ষেত্রে আপনি বকেয়া করটি পরিশোধ করবেন। এখন এখানে দেখার বিষয় যে লাভটা কার হচ্ছে এবং ক্ষতিটা কার হচ্ছে। এখন ধরুন আপনার মোট আয় 3,75,000 টাকার কম, অর্থাৎ এই আয়ের উপর আপনার কোনো কর দিতে হবে না, এবং আপনার 5 লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র আছে যেখান থেকে আপনি বাৎসরিক মোট 52,000 টাকা পেয়েছেন, এবং আপনি প্রায় 5,900 টাকার মতো আপনি কর দিয়েছেন। এখন তার মানে ওই যে আপনার সঞ্চয়পত্রের মোট মুনাফা এবং আপনার বাৎসরিক যে মোট আয় এই দুটো যোগ করেও আপনার যে 3,75,000 টাকার একটি ফ্রি স্ল্যাব আছে যেখানে আপনার কর দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই স্ল্যাবে আপনি অবস্থান করছেন। তাহলে আপনি যে 5,900 টাকা দিয়েছেন কর, সেই টাকাটি কি আপনি রিফান্ড পাবেন? এখন এখানে দুটো কথা বলা হচ্ছে, একটি হচ্ছে যে পাবেন, আবার কেউ কেউ বলছে এটিকে উচ্চে কর হিসেবে ধরে নেওয়া হবে যার জন্য এই টাকাটি তিনি ব্যাক পাবেন না, তার মানে তার এখানে লস হচ্ছে। আর যদি তিনি রিফান্ড পেয়ে থাকেন তাহলে তো অবশ্যই তার এখানে লাভ হচ্ছে। আবার ধরুন আপনার মোট আয় এমন একটি পর্যায়ে চলে গেছে যে আপনি সেকেন্ড স্ল্যাবে অবস্থান করছেন, অর্থাৎ আপনার আয়ের ওপর 10% কর আরোপ হবে, এবং আপনার মোট আয়ের সাথে আপনার সঞ্চয়পত্রের মোট মুনাফা যোগ করেও আপনি ওই স্ল্যাবেই অবস্থান করছেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রের মুনাফা যোগ না করলে আপনার যে কর দেওয়া হতো, সঞ্চয়পত্রের মুনাফা যোগ করার পর এবং আপনার অগ্রিম করটি মাইনাস করার পর আপনার যে কর দিতে হচ্ছে সেটি মোর অর লেস একই টাইপের হচ্ছে, খুব একটা বেশি পার্থক্য হচ্ছে না। এখন আসুন এমন একজন ব্যক্তি যার মোট আয় এমন একটি পর্যায়ে গেছে যে তার মোট আয়ের ওপর 15% কর ধার্য করা হয়েছে, এবং একই সাথে তার সঞ্চয়পত্রের মুনাফা এমন একটি মুনাফা তিনি পাচ্ছেন যে মুনাফাটি তার মোট আয়ের সাথে যোগ করলে তার মোট আয়ের উপর আসলে 15%-এর জায়গায় সেটি 20% আরোপ করা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তার কিন্তু 5% বেশি কর প্রদান করতে হবে। যদি আমরা এদিক থেকে দেখি তাহলে যার আয় বেশি সঞ্চয়পত্রের মুনাফাটাও এমনভাবে আসে যে যোগ করলে তার স্ল্যাবটি পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার জন্য মোটামুটি একটি ভালো লস হবে। আবার একই সাথে যার আয় কম তিনি যদি রিফান্ড পান তাহলে তার জন্য লাভ হবে, আর তিনি যদি রিফান্ড না পেয়ে থাকে তাহলে তিনি 5% ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তার মানে কি দাঁড়াচ্ছে, যার আয় অনেক বেশি এবং তার আয়ের সাথে সঞ্চয়পত্রের মুনাফা যদি যোগ হয়ে যায় তাহলে তার স্ল্যাবটি পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে তার 15% দিতে হতো সেখানে তার দিতে হচ্ছে 20%। তাহলে তার জন্য এটি একটি 5%-এর বাড়তি ক্ষতি। আবার একই সাথে যার আয় নিতান্তই কম তিনি যদি রিফান্ড পেয়ে থাকেন তাহলে তার জন্য লাভ হবে, কিন্তু সেটি যদি উৎসে কর হিসেবে ধরে তাকে আর রিফান্ড দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রেও তিনি 5% ক্ষতির সম্মুখীন হবেন, কারণ আগে তিনি তার 5 লক্ষ বা তার
নিচের বিনিয়োগের জন্য যেখানে 5% উচ্চ কর দিতেন সেখানে তিনি এবার 10% দিয়েছেন। আবার এখানে আরেকটি বিষয় আছে, যাদের ট্যাক্স সার্টিফিকেট নেই, যে সকল বয়স্ক পুরুষ বা নারী যারা এসব বোঝেন না বা স্বল্প শিক্ষিত, কিংবা অনেক গৃহিণী আছেন যারা সঞ্চয়পত্র করেছেন, যাদের 5 লক্ষ টাকার নিচে বিনিয়োগ আছে, তারা তাদেরও ট্যাক্স সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে বছর শেষে যেহেতু তারা আয়কর দেবেন না, কিন্তু তাদের ঠিকই 10% করে কর্তন করা হয়েছে, সেক্ষেত্রে তারা তো এই টাকাটি আর রিফান্ড পাওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। এই ক্ষেত্রেও তাদের ক্ষতি হচ্ছে। তাহলে সামগ্রিকভাবে কি দেখা যাচ্ছে, যারা একেবারেই স্বল্প বিনিয়োগ করেছেন তারা ক্ষতির সম্মুখীন হতে পারেন, যারা মাঝামাঝি পর্যায়ে আছেন তারা খুব একটা ক্ষতির সম্মুখীন হবেন না। আবার যাদের বিনিয়োগ বেশ বেশি তারাও ক্ষতির সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ।